প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের সামনে ভিডিও ভিত্তিক অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন। আজকে তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে আমি এসেছি এটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অনার্স চতুর্থ বর্ষ, মাস্টার্স প্রথম পর্ব এবং মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। তো আজকের এই ক্লাসটি উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে মিশরের স্বাধীনতা আন্দোলন এবং এই স্বাধীনতা আন্দোলনে ওয়াফদ পার্টির ভূমিকা। এই মিশরের স্বাধীনতা আন্দোলনে ওয়াফদ পার্টির ভূমিকা নিয়ে আমার দুটো ক্লাস থাকবে। এটি প্রথম ক্লাস। আজকে যেখানে আমি শেষ করব তার সেখান থেকে দ্বিতীয় ক্লাসে পরেরটা বলবো, অর্থাৎ মিশরের স্বাধীনতা আন্দোলনে ওয়াফদ পার্টির ভূমিকা, এটি দুটো ক্লাস মিলে একটা পুরো জিনিসটা একটা আকারে দাঁড়াবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে মিশর নিয়ে একটু কথা বলতে চাই। মিশর আফ্রিকা মহাদেশের অত্যন্ত সমৃদ্ধশালী একটি দেশ। সেই সুপ্রাচীন কাল থেকে মিশর বিশ্ব সভ্যতা একটি আলোচিত নাম। আমরা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা জানি। মিশর নীল নদের পলিবাহিত মাটিতে সমৃদ্ধ যে মাটি, সেখান থেকে মিশরীয় সভ্যতার আস্তে আস্তে জন্ম হয়েছিল। প্রাচীনকালে ফারাওদের সময়কাল থেকে আমরা জানি ফারাওরা মিশর শাসন করত। তো আমরা স্ক্রিনে একটা মানচিত্র দেখতে পাচ্ছি। এটি আফ্রিকা মহাদেশের একটা ছোট মানচিত্র। এখানে একটু উজ্জ্বল রঙের, যেটা একটু কমলা রঙের যে অংশটা দেখা যাচ্ছে, বড় করে ইজিপ্ট লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। মিশরকে ইংরেজিতে ইজিপ্ট বলা হয়। এই মিশরের উত্তর দিকে হচ্ছে মেডিটেরিয়ান সি এবং উপরে দেখো এটা মানে হচ্ছে ভূমধ্য সাগর, আর একদম দক্ষিণ দিকে হচ্ছে সুদান, আর উত্তরে পশ্চিমে হচ্ছে লিবিয়া এবং পূর্বে হচ্ছে লোহিত সাগর, সৌদি আরব এবং ইসরায়েল, জর্ডান এগুলো অবস্থিত। তো আমরা মিশরের স্বাধীনতা আন্দোলন নিয়ে আজকে আলোচনা করব। তো মিশরের একটু পূর্ব ইতিহাস জানতে চাই। আমরা জানি যে 640 সালে খলিফা হযরত উমরের সময় মুসলমানরা সর্বপ্রথম মিশর জয় করেছিলেন। আমর বিন আলাস এই বিজয়টা সম্পন্ন করেছিলেন। আমর বিন আলাস যখন মিশর অভিযান করেন, মিশরে তখন বাইজেন্টাইন খ্রিস্টানদের অধীনে ছিল। এর আগে মিশর গ্রিকদের দ্বারা শাসিত হয়েছে, রোমানদের দ্বারা শাসিত হয়েছে, ফার্সিয়ানদের দ্বারাও শাসিত হয়েছিল। এবং যখন কনস্টান্টিনোপল কেন্দ্রিক যে বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল, সেখান থেকে তারা শাসিত হচ্ছিল। আমর বিন আলাস যখন মিশর আক্রমণ করেছিলেন, তখন কপটিক খ্রিস্টানরা আমর বিন আলাসকে সহযোগিতা করেছিল ওই কনস্টান্টিনোপল ভিত্তিক যে খ্রিস্টানদের যে ইয়েটা ছিল তাদের বিরুদ্ধে। ফলে আমর বিন আলাসের পক্ষে সহজে মিশর জয় করা সম্ভব হয়েছিল। এরপরে 668 থেকে 905 সাল পর্যন্ত মিশর তুলনিদ বংশের যিনি প্রতিষ্ঠাতা আহমদ ইবনে তুলুন, তার শাসনের অধীনে ছিল। তিনি প্রথম মিশরে একটা স্বতন্ত্র প্রশাসন প্রতিষ্ঠা করেছিলেন। 969 থেকে 1171 সাল পর্যন্ত মিশর ফাতেমীয় শাসনের অধীনে ছিল। 1171 সাল থেকে 1254 সাল পর্যন্ত মিশর আইয়ুবীয় শাসনের অধীনে ছিল। আমরা গাজী সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছি। তিনি আইয়ুবী বংশের একজন বিখ্যাত শাসক। খ্রিস্টানদের বিরুদ্ধে যে ক্রুসেড হয়েছিল, সেই ক্রুসেডের বিজয়ী বীর ছিলেন গাজী সালাউদ্দিন আইয়ুবী। এবং তিনি মিশরে শিয়া মুসলমানদের প্রতিপত্তি থেকে বা প্রভাব থেকে সুন্নি ইসলামকে রক্ষা করেছিলেন। 1254 থেকে 1517 সাল পর্যন্ত মিশরে মামলুক রাজত্ব ছিল, মামলুকরা রাজত্ব করেছিল। 1517 সালে অটোমান তুর্কি সুলতান প্রথম সেলিম মিশর জয় করেন। তখন থেকে মিশর অটোমান তুর্কিদের অধীনে ছিল। 1798 সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট হঠাৎ করে বিশ্ববাসীকে চমকি দিয়ে মিশর দখল করে বসেন।
1801 সালে তিনি আবুকির যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন, গিয়ে তিনি ফ্রান্সে ফিরে চলে যান। তারপরে নেপোলিয়ন ফিরে যাওয়ার পর থেকে মিশর ওসমানীয় তুর্কিদের অধীনেই ছিল, কিন্তু সেখানে আস্তে আস্তে ব্রিটিশ প্রভাব বাড়তে থাকে। নেপোলিয়ন বোনাপার্ট ফিরে যাওয়ার পরে মিশরের শাসক যারা ছিলেন ওসমানীয় তুর্কিদের বা অটোমান তুর্কিদের নিযুক্ত শাসক, কিন্তু অটোমান তুর্কিদের অমনোযোগিতার সুযোগে এরা অনেকটা বা স্বায়ত্ত শাসন বা এক ধরনের স্বাধীন সত্তা ভোগ করত। এরপরে মিশরে যখন সুয়েজ খাল খনন করার পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং 1859 সালে এটা খনন কাজ শুরু হয়েছিল, আমরা জানি সুয়েজ খাল নিয়ে তোমাদের সাথে এর আগেও আমরা ক্লাস করেছি। তখন ব্রিটেন কিন্তু বা ইংল্যান্ড এই সুয়েজ খাল খননের বেশ বিরোধিতা করেছিল। তারা প্রাচ্যে ফরাসি প্রভাব বৃদ্ধির আশঙ্কায় এই খাল খননের বিরোধিতা করে। যদিও খাল উদ্বোধনের সময় যিনি ইংল্যান্ডের প্রতিনিধি প্রিন্স অফ ওয়েলস উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে, তিনি এই খাল খননের যিনি প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্দ দি লেসেপসকে অভিনন্দন জানিয়েছিলেন। কিন্তু এই খাল উদ্বোধনের পরে মিশর ইংল্যান্ড হাড়ে হাড়ে বুঝতে পারে যে এই খালটা তাদের জন্য কতটা প্রয়োজন। কারণ আমরা জানি যে ইংল্যান্ড তার একটা বিশাল প্রভাবশালী বা শক্তিশালী নৌ শক্তির দ্বারা বা নৌবহর দ্বারা আফ্রিকা জুড়ে এশিয়া জুড়ে তার কলোনি গড়ে তুলেছিল বা উপনিবেশ গড়ে তুলেছিল। এই উপনিবেশ গড়ে তোলা, ধরে রাখা এবং এটাকে আরো বিস্তৃতি করার জন্য সুয়েজ খালটা তার সবচেয়ে বেশি প্রয়োজন দেখা দিয়েছিল, যেটি খনন করার সময় প্রয়োজনীয়তা তারা বুঝতে পারেনি। ফলে উদ্বোধনের পরে তারা হন্য হয়ে খুঁজতে থাকে কিভাবে এই সুয়েজ খালের উপর আধিপত্য বিস্তার করা যায়। সুযোগটা তাদের সামনে চলে আসে 1875 সালে। কি হয়েছিল 1875 সালে? 1875 সালে মিশরের শাসক খেদিব ইসমাইল পাশা একেবারে আর্থিক সংকটে পড়ে যান। এই সংকট কাটানোর জন্য মিশরের কাছে সুয়েজের যে শেয়ার ছিল, প্রায় মোট শেয়ারের অর্ধেক শেয়ার ছিল, এই শেয়ারগুলো তিনি বিক্রি করার জন্য ইউরোপের বিভিন্ন দেশের কাছে প্রস্তাব দেন। কিন্তু ফ্রান্স এই প্রস্তাবে বা ইউরোপীয় কোন শক্তিগুলো এখানে খুব একটা সাড়া না দেওয়াতে ইংল্যান্ডের সামনে সুযোগটা চলে আসে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তখনকার সময় ডিজেরেলি ছিলেন, তিনি তড়িঘড়ি করে পার্লামেন্টে অনুমোদন ছাড়াই নগদ 40 লক্ষ পাউন্ড দিয়ে মিশর থেকে 1,66,002টি শেয়ার কিনে নেন। তো সুয়েজের এই শেয়ার বিক্রির পর থেকে মিশরের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হতে থাকে। ফলে কনস্টান্টিনোপলে যে সমস্ত ইউরোপীয় অ্যাম্বাসেডাররা ছিলেন, রাষ্ট্রদূত যারা ছিলেন, তারা খেদিব ইসমাইল পাশাকে পদচ্যুত করার জন্য তুর্কি সুলতান, অটোমান তুর্কি সুলতানকে চাপ দিতে থাকেন। আমরা স্ক্রিনে খেদিব ইসমাইল পাশার ছবি দেখতে পাচ্ছি। তখন অটোমান সুলতান খেদিব ইসমাইল পাশাকে সরিয়ে দিয়ে তার অপেক্ষাকৃত কম বয়স্ক পুত্র তৌফিক পাশাকে মিশরের শাসক হিসেবে নিযুক্ত করেন। আমরা তৌফিক পাশার ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছি, ইনি ইসমাইল পাশার পুত্র ছিলেন। তো এরপরে ব্রিটিশরা আস্তে আস্তে তাদের প্রভাব বাড়াতে থাকে, বিশেষ করে সুয়েজ খালে তাদের শেয়ার সবকিছু কিনে নেওয়ার পরে সুয়েজের নিরাপত্তা বিধানের জন্য সেখানে তারা শক্তি বাড়াতে থাকে। তৌফিক পাশা যখন থাকেন শাসনের আমলে, তার শাসন আমলে মিশরে অভ্যন্তরীণ অবস্থা বেশ অস্থিতিশীল হয়ে পড়েছিল। ফলে সরকারের অস্থিতিশীলতার কারণে সরকারের মধ্যে তার প্রধানমন্ত্রী পদে, প্রতিরক্ষা মন্ত্রী পদে বারবার পরিবর্তন হচ্ছিল। উরাবি পাশা সেনাবাহিনীর একজন কর্নেল ছিলেন, তিনি তার সহযোগী আরো 2 কর্নেলকে নিয়ে মোট 3 জন এই কি করেছিলেন, বিদ্রোহ করেছিলেন তৌফিক পাশার বিরুদ্ধে। কিন্তু মিশরের ব্রিটিশ প্রতিনিধি যিনি অকল্যান্ড এবং আমেরিকার যিনি প্রতিনিধি তিনি স্টোন, তারা পুরোদমেই তৌফিক পাশাকে সঙ্গ দিচ্ছিলেন এবং সাপোর্ট দিচ্ছিলেন উরাবি পাশার বিরুদ্ধে। আমরা স্ক্রিনে উরাবি পাশাকে দেখতে পাচ্ছি, যিনি বিদ্রোহের সূচনা করেছিলেন। তো এরপরে 1882 সালের মাঝামাঝি সময়ে মিশরে বেশ সশস্ত্র বিদ্রোহ শুরু হয়েছিল। তখন ইংল্যান্ড এবং ফ্রান্স তাদের নাগরিকদের রক্ষা করার অজুহাতে ইংল্যান্ড 6টি এবং মিশর 6টি, মোট 12টি যুদ্ধ জাহাজ আলেকজান্দ্রিয়ার বন্দরে তারা প্রেরণ করে। মিশরের সংবিধান সংশোধন করার জন্য চেম্বারের অধিবেশন ডাকা হয়। চেম্বার মানে হচ্ছে মিশরের আইনসভাকে। তো সেখানে যে আইনগুলো প্রণয়ন করা হয় তার মধ্যে ইংল্যান্ড এবং ফ্রান্স হস্তক্ষেপ করে, কিছু ক্ষমতা তাদের নিজের হাতে রাখার জন্য চাপ দিতে থাকে। ফলে কায়রোতে আবার সামরিক বিদ্রোহ দেখা দেয় এবং
উরাবি পাশা এক পর্যায়ে উরাবি পাশা প্রতিরক্ষা মন্ত্রী হন এবং পরিস্থিতি তাকে এমন অবস্থায় নিয়ে যায় তিনি মিশরের একক প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পরে একক ক্ষমতার অধিকারী হয়ে যান। 11 জুন 1882 সালে আলেকজান্দ্রিয়ায় একটা ব্যাপক দাঙ্গা অনুষ্ঠিত। সেই দাঙ্গায় প্রায় 53 জন নিহত হন। উরাবি পাশা একক ক্ষমতার অধিকারী হলেও মিশরে নৈরাজ্য চরম আকার ধারণ করছিল। পরিস্থিতি সামাল দিতে ফ্রান্স, তুরস্ক কিংবা ইউরোপের কোন শক্তি এগিয়ে না আসায় ইংল্যান্ড মিশরে একক আধিপত্য স্থাপনের সুযোগ পেয়ে যায়। 1882 সালের শেষের দিকে নিরাপত্তার অভাবে বিদেশি নাগরিকরা মিশর ত্যাগ করতে থাকে। ব্রিটিশ কর্তৃপক্ষ উরাবি পাশাকে আত্মসমর্পণ করার জন্য একটা 24 ঘন্টার আলটিমেটাম দেয়, কিন্তু উরাবি পাশা এই আলটিমেটাম প্রত্যাখ্যান করায় আলেকজান্দ্রিয়ায় যে ব্রিটিশ নৌবহরের যে জাহাজগুলো ছিল নৌবাহিনীর, তারা আক্রমণ করে উরাবি পাশাকে। উরাবি পাশা নেতৃত্বাধীন মিশরীয় বাহিনী পরাজিত হয়। উরাবি পাশার নেতৃত্ব সহ মোট 17 জনকে কোর্ট মার্শালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে তাদের এই মৃত্যুদণ্ডকে রহিত করে তাদেরকে সিংহলে বা বর্তমান শ্রীলঙ্কায় নির্বাসনে দেওয়া হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরে মূলত মিশরে ব্রিটিশ শাসনটা স্থায়ী হয়ে পড়ে। ব্রিটিশরা লর্ড ক্রোমারকে হাই কমিশনার হিসেবে মিশরের দায়িত্ব দিয়েছিল। আমরা স্ক্রিনে সেই বিখ্যাত লর্ড ক্রোমারের ছবি দেখতে পাচ্ছি। লর্ড ক্রোমার ব্রিটিশ নৌবাহিনীতে কমিশন পেয়েছিলেন। ভারতবর্ষে যিনি ব্রিটিশ ভাইসরয় ছিলেন তখনকার সময়ে, তার ভ্রাতুষ্পুত্র ছিলেন এই লর্ড ক্রোমার। তিনি ভারতবর্ষে আসার পরে এত বেশি ক্ষমতার অধিকারী হয়েছিলেন যে তাকে অনেকে বলতো ভাইসরয় হিসাবে অভিহিত করতো সেই লর্ড ক্রোমার। এই লর্ড ক্রোমারকে ইংল্যান্ড মিশরে ব্রিটিশ হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে মূলত ইংল্যান্ডের গভর্নর হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছিল। লর্ড ক্রোমারের ছিল নিপুণ প্রশাসনিক দক্ষতা এবং ভারতবর্ষের অর্থনৈতিক স্ট্রাকচার বা ফিনান্সিয়াল স্ট্রাকচার যেটা তৈরি করেছিলেন তিনি, তার সে অভিজ্ঞতা তিনি মিশরে কাজে লাগিয়েছিলেন। ফলে মিশরের প্রশাসনিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বেশ শৃঙ্খলা ফিরে আসে। তিনি মিশরে একটা সিভিল সার্ভিস প্রতিষ্ঠা করেছিলেন। তো এর ফলে মিশরের নতুন প্রজন্ম আধুনিক বা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে থাকে। এই শিক্ষিত জনগোষ্ঠীর মনে আস্তে আস্তে ব্রিটিশ বিরোধী একটা ভাবধারা জন্ম নিতে থাকে এবং পাশ্চাত্য শিক্ষিত একটা গ্রুপ, যাদেরকে উম্মে জারিয়া গ্রুপ বলা হয়, এরা আস্তে আস্তে জাতীয়তাবাদী আন্দোলন শুরু করে, এটা তীব্র হতে থাকে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ফলে বা শুরু হওয়ার পর এই আন্দোলনটা স্বাভাবিকভাবে কিছুটা স্থিমিত হয়ে গিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর মিশরে তীব্র জাতীয়তাবাদী আন্দোলনের একটা ঢেউ বয়ে যায়। এর কারণগুলো কি কি ছিল? এর মূল কারণ ছিল যে যুদ্ধকালীন সময়ে মিশরে মিত্র বাহিনীর বিপুল সংখ্যক সৈন্য উপস্থিত ছিল। সেখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এর আলজেরীয় সৈন্যরা অপেক্ষাকৃত প্রায় বলা হয়ে থাকে 5 লক্ষাধিক সৈন্য মিশরে অবস্থান করছিল মিত্র বাহিনীর। পুরো সাব সাহারা রিজন নিয়ন্ত্রণ করত মিত্র বাহিনী মিশর থেকে। বিদেশি সৈন্যরা ব্যাপক হারে মিশরে বেশ উচ্চ মূল্যে জিনিসপত্র ক্রয় করত। ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যায়। নিম্ন স্তরের বা নিম্নমানের জীবনযাপনকারী মিশরীয় জনগণের জন্য এটা একটা বড় সমস্যা সৃষ্টি করেছিল। মিত্র বাহিনী সেনাবাহিনীর শ্রম বাহিনীতে বিপুল পরিমাণ মিশরীয় শ্রমিক নিয়োগ দিয়েছিল। ফলে কৃষি উৎপাদনে মিশরীয় শ্রমিকের অভাব পড়ে এবং কৃষি উৎপাদন ব্যাহত হয়েছিল। এবং সবশেষ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন যে 14 দফা ঘোষণা করেছিলেন যুদ্ধের শেষে, সেই 14 দফার মধ্যে বিভিন্ন জাতির মধ্যে স্বাধীনতার স্পৃহা বৃদ্ধি করেছিল। মিশরও তার ব্যতিক্রম ছিল না। এগুলো ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে মিশরে জাতীয়তাবাদী আন্দোলন তীব্র হওয়ার মূল কারণ। তো মিশরের স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ তিনি ছিলেন সাদ জগলুল পাশা। 1859 সালের মিশরের গভর্নরেটের অন্তর্গত কাফর এল শেখের ইবায়ানা অঙ্গরাজ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি আল হাজার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, পরবর্তীতে ফরাসি আইন কলেজে পড়াশোনা করেন। পেশাগত জীবনে তিনি প্রথমে আইন পেশায় নিজেকে নিয়োজিত করেছিলেন, অ্যাডভোকেট ছিলেন, পরে সাংবাদিকতা করেন। এরপরে তিনি বিচারমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী হিসেবে ছিলেন, বিচারক হিসেবেও চাকরি করেছিলেন। আমরা স্ক্রিনে সেই বিখ্যাত সাদ জগলুল পাশার ছবি দেখতে পাচ্ছি। তিনি হচ্ছেন মিশরের স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ।
1818 এবং 19 সালে মিশরে ব্রিটিশ বিরোধী দাঙ্গা হয়। কৃষক পরিবারের সন্তান বা যাদেরকে ফাল্লাহীন বলা হয়, সাদ জগলুল পাশার নেতৃত্বে জাতীয়তাবাদী আন্দোলনটা তীব্র হতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর বা 1918 সালে সাদ জগলুল পাশার নেতৃত্বে একটি প্রতিনিধি দল, যাদের নাম ছিল ওয়াফদ আল মিশরি বা মিশরের প্রতিনিধি দল, তারা ব্রিটিশ হাই কমিশনার রেজিনাল্ড উইঙ্গেটের সাথে একটা সাক্ষাৎ করে মিশরের পূর্ণ স্বাধীনতা দাবি করেছিলেন। এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে প্যারিসে একটা সম্মেলন হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে এই সমস্যাগুলো সমাধান করার জন্য এটাকে প্যারিস শান্তি সম্মেলন বলা হয়। সেই প্যারিস শান্তি সম্মেলনে মিশরীয় বা মিশরের প্রতিনিধি হিসাবে তারা ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেছিল ব্রিটিশ হাই কমিশনার রেজিনাল্ড উইঙ্গেটের কাছে। কিন্তু উইঙ্গেট বা রেজিনাল্ড উইঙ্গেট এই দাবি প্রত্যাখ্যান করলে সাদ জগলুল পাশা একটা রাজনৈতিক দল গঠন করেন, যেটার নাম দেন তিনি ওয়াফদ পার্টি। তারা গণমানুষকে, মিশরের সাধারণ মানুষকে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের জন্য ডাক দিয়েছিলেন। ফলে মিশরে স্বতঃস্ফূর্ত একটা বিক্ষোভ সৃষ্টি হয়। এই বিক্ষোভে দমন করার জন্য ব্রিটিশ সরকার ব্যাপক দমন নীতি পরিচালনা করে। ওয়াফদ পার্টির শীর্ষ নেতা সাদ জগলুল পাশা, হামিদ বাসেল, মোহাম্মদ মাহমুদকে 1919 সালের 8 মার্চ মাল্টায় নির্বাসনে দেওয়া হয়েছিল। ফলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। ছাত্র, শ্রমিক, পেশাজীবী সবাই একযোগে ঝাঁপিয়ে পড়ে আন্দোলনে, পরিস্থিতির অবনতি করতে থাকে। 17 মার্চ 1919 সালে কায়রো, যেটা মিশরের রাজধানী, কে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অর্থাৎ কায়রো বিচ্ছিন্ন হয়ে পড়ে। লন্ডন এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রথম বিশ্বযুদ্ধের হিরো, তাদের সামরিক ব্যক্তিত্ব ফিল্ড মার্শাল স্যার এডমুন্ড অ্যালেনবিকে মার্চের 25 তারিখ 1919 সালের বিশেষ হাই কমিশনার হিসেবে রেজিনাল্ড উইঙ্গেটের স্থলে মিশরে নিয়োগ দেয়। লক্ষণীয় প্রিয় শিক্ষার্থীরা, তারা রেজিনাল্ড উইঙ্গেট একজন বেসামরিক ব্যক্তি যিনি হাই কমিশনার ছিলেন, তাকে সরিয়ে দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের বিজয়ী একজন ফিল্ড মার্শাল, সামরিক ব্যক্তিত্ব, কঠিন চরিত্রের অধিকারী স্যার এডমুন্ড অ্যালেনবিকে নিয়োগ দিয়েছিল। উদ্দেশ্য ছিল মিশরে তারা সামরিক বাহিনী দিয়ে ব্যাপক দমন পীড়ন পরিচালনা করবে। অ্যালেনবি বিক্ষোভ দমন করার জন্য সিরিয়া থেকে অতিরিক্ত সৈন্য মিশরে নিয়ে আসেন বা কায়রোতে নিয়ে আসেন, কিন্তু পরিস্থিতি উন্নতি হওয়ার পরিবর্তে ক্রমাগত আরো অবনীত হতে থাকে। উত্তপ্ত পরিস্থিতিতে লন্ডন বাধ্য হয়ে সাদ জগলুল পাশা এবং তার সহযোগীদেরকে মুক্তি দিয়ে প্যারিস শান্তি সম্মেলনে যোগ দেওয়ার অনুমতি দেয়। জগলুল প্যারিস শান্তি সম্মেলনে মিশরের স্বাধীনতার দাবি উত্থাপন করেন। কিন্তু প্যারিস শান্তি সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্বের বড় বড় রাজনৈতিক এবং সামরিক শক্তিগুলো মিশরের এই দাবির প্রতি তাদের দৃষ্টি দেওয়ার মতো কোনো মনোভাব তাদের ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র বরং ব্রিটেনের অধীনে যে রাষ্ট্রিত রাজ্য বা প্রোটেক্টরেট শাসন ব্যবস্থা যেটা মিশরে প্রচলিত ছিল, সেটাকে এক ধরনের অনুমোদন দিয়েছিল। মিশরের পরিস্থিতি যখন ক্রমাগত খারাপ হতে থাকে, তখন ব্রিটিশ সরকার বুঝতে পারলো যে সামরিক পন্থা এটাকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটাকে মূল্যায়ন করার জন্য তারা লর্ড মিলনারের নেতৃত্বে একটা কমিশন গঠন করে মিশর প্রেরণ করেছিল। উদ্দেশ্য ছিল মিলনার একটা রিপোর্ট প্রদান করবেন কিভাবে মিশর সমস্যার সমাধান করা যায়। মিলনার একটা রিপোর্ট প্রদান করেন। সেই রিপোর্টে বলা হয় যে প্রোটেক্টরেট শাসন বা আশ্রিত রাজ্য যেটা করা হয়েছে মিশরকে, সেখান থেকে মিশরকে অবসান করার বা মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। মিলনারের রিপোর্ট নিয়ে লন্ডন, কায়রো বেশ কয়েক দফা আলোচনা হয়, কিন্তু 1921 সালে এটা ব্যর্থ হয়েছিল। 1921 সালে আবার আন্দোলন ছড়িয়ে পড়লে সাদ জগলুল পাশা এবং তার সঙ্গীদেরকে প্রথমে জিব্রাল্টার, পরে অ্যাডেন এবং সিসেলসে নির্বাসন দেওয়া হয়েছিল। 1922 সালের 28 ফেব্রুয়ারি মিলনারের রিপোর্টের ভিত্তিতে 4টি বিষয়ে ব্রিটেনের একচ্ছত্র অধিকারে রেখে মিশরের স্বাধীনতা ঘোষণা করে ইংল্যান্ড। তো কোন 4টি বিষয়ে মিশরের অধীনে রেখেছিল, ইংল্যান্ডের অধীনে রেখে স্বাধীনতা ঘোষণা করেছিল? সেটি হচ্ছে যে সকল যোগাযোগ ব্যবস্থা ইংল্যান্ডের অধীনে থাকবে, মিশরের প্রতিরক্ষা ব্যবস্থা ইংল্যান্ডের হাতে থাকবে, মিশরের বিদেশিদের স্বার্থ এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার ক্ষমতা ইংল্যান্ডের হাতে থাকবে, এবং মিশরের অধীনে ছিল সুদান বিষয়ে ক্ষমতা নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সমস্ত ক্ষমতাটা থাকবে ইংল্যান্ডের হাতে। ফলে মিশরের প্রোটেক্টরেট স্ট্যাটাস বা আশ্রিত রাজ্যের যে স্ট্যাটাস, এটিকে তুলে নেওয়া হলেও শর্তযুক্ত এই স্বাধীনতা জাতীয়তাবাদীরা মেনে নেয়নি। আসলে একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ যোগাযোগ, তার প্রতিরক্ষা, তার বৈদেশিক সম্পর্ক, তার প্রাদেশিক সম্পর্ক, বিষয়গুলো যদি বিদেশি শক্তির হাতে থাকে, এটাকে কোনো ধরনের স্বাধীনতা বলে না। ফলে
সাজ্জাদুল পাশার নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদী আন্দোলনের নেতারা তারা কোনোভাবেই এই ধরনের শর্তযুক্ত স্বাধীনতা তারা মেনে নেননি। ফলে 1922 সালে ইংল্যান্ড মিশরের যে স্বাধীনতা ঘোষণা করেছিল সেই স্বাধীনতা আসলে অর্থবহ কোনো স্বাধীনতা ছিল না, জাতীয়তাবাদীরা এটা মেনে নেয়নি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা এই পর্যন্ত রইল। আমরা মিশরের স্বাধীনতা আন্দোলন নিয়ে এর পরবর্তী ঘটনা প্রবাহ আরো বেশ চমকপ্রদ, এটা নিয়ে পরের ক্লাসে তোমাদের সাথে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আশা করি পরের ক্লাসে তোমরা আমার সাথে থাকবে। আল্লাহ হাফেজ।